হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদেরকে ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে অন হিজ ব্লাইন্ডনেস মেট্রোর একটি কবিতা, এটির একটি সিরিজ আলোচনা চলছে। সেই সিরিজ আলোচনার আজ পঞ্চম পর্বে আমরা আলোচনা করব কবিতাটির ব্রিফ কোশ্চেন নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও বলে রাখছি, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক করবেন, ফলো করবেন এবং কমেন্ট দেবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা আমাদের এই চ্যানেলটি এবং পেজটিকে কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে এটিকে সমৃদ্ধ করা যায় এবং আপনাদের সাথে, আপনাদের প্রয়োজনের সাথে, আপনাদের চাহিদার সাথে কিভাবে মানানসই করা যায় সেটার জন্য চেষ্টা করে যাব। তো চলুন আমরা আজ উপভোগ করি অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির ব্রিফ কোশ্চেন। মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির ব্রিফ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখব, প্রথম কোশ্চেনে দেখছি হু ইজ দ্য রাইটার অফ অন হিজ ব্লাইন্ডনেস। তো প্রকৃতপক্ষে আমরা পরীক্ষার প্রস্তুতি হিসাবে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই ব্রিফ কোশ্চেন হিসেবে দেখব। তো জন মিল্টন ইজ দ্য রাইটার অফ অন হিজ ব্লাইন্ডনেস, আমরা এটা জানি সবাই। When did Milton lose his eyesight? মিল্টন কখন তার দৃষ্টিশক্তি হারিয়েছিল? মিল্টন প্রকৃতপক্ষে তার প্রথমে তার বাম চোখটি নষ্ট হয়, তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং উনি অন্ধ হয়ে যায় 1650 সালে। 1650 সালে এবং উনি তার পুরোপুরি তারপরে দুটো চোখই ওনার অন্ধ হয়ে যায় 1652 সালে। কোশ্চেন নম্বর 3 দেখছি আমরা, whose blindness does the poem on his blindness refer? এখানে কার ব্লাইন্ডনেস কে বোঝানো হয়েছে? এখানে প্রকৃতপক্ষে মিল্টনের ব্লাইন্ডনেস কে বোঝানো হয়েছে। মিল্টন যিনি কবিতাটা লিখছেন তিনি নিজেকেই হি বলে সম্বোধন করছেন। তাহলে বুঝতে পারছি দ্য পোয়েট রেফার্স টু দ্য পোয়েটস ব্লাইন্ডনেস, মিল্টনস ব্লাইন্ডনেস। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লাইট? তো আমরা এখানে একটি ওয়ার্ড দেখেছি উনি ব্যবহার করেছেন বারবার এই কবিতায়, সেটা হচ্ছে লাইট। তো লাইট মানে তো আমরা আলো বুঝি, উনি কি বুঝিয়েছেন? লাইট বলতে এখানে কবি কিন্তু বুঝিয়েছেন তার আইসাইট, দৃষ্টিশক্তি। তো আমরা জানি যে চোখের দৃষ্টি থাকলেই বাইরে আলোটা চোখে পড়ে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। Why does Milton lament on his blindness? কেন মিল্টন তার ব্লাইন্ডনেস নিয়ে ল্যামেন্ট করছে, বিলাপ করছে? কেন? মিল্টন চেয়েছিলেন একটি মহাকাব্য লিখতে। তো আমরা জানি উনি সেই মহাকাব্যটি লিখেছিলেন প্যারাডাইস লস্ট। উনি একটি মহাকাব্য লিখতে চেয়েছিলেন এবং এই মহাকাব্যে উনি চেয়েছিলেন টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানুষের প্রতি গডের, ঈশ্বরের যে মানুষের প্রতি যে কাজগুলো, মানুষ যে কাজগুলো করে, মানুষের প্রতি যে গড যে কাজগুলো করে সেই কাজগুলোকে সঠিক প্রতিপন্ন করাই তার এই কাব্যের উদ্দেশ্য ছিল। মানুষ গডকে ভুল বুঝতে পারে কিন্তু গড যে সবসময় সঠিক উনি সেটি বোঝাতে চেয়েছিলেন এই কবিতায়, এই মহাকাব্যে। এবং উনি এই মহাকাব্য লিখতে গিয়ে দেখলেন যে উনি অন্ধ হয়ে গেছেন। একজন অন্ধ মানুষ কিভাবে মহাকাব্য লিখবেন? তাই উনি বিলাপ করছেন যে আমি চাইলাম আল্লাহর জন্য কিছু লেখার জন্য, ঈশ্বরের জন্য কিছু লেখার জন্য, কিন্তু আমি পারছি না। কেন পারছে না? বাট নাও হি ইজ অ্যাফ্রেড, কিন্তু সে এখন ভয় পাচ্ছে দ্যাট হি উইল নট সার্ভ গড। সে গডকে এভাবে সেবা করতে চেয়েছিল বাই রাইটিং অ্যান এপিক, একটি মহাকাব্য লিখে সেবা করতে চেয়েছিল। অ্যান্ড সো হি ল্যামেন্টস, তাই সে বিলাপ করছে। হু ইজ দ্য মেকার? তো মেক মানে তৈরি করা, মেকার মানে যে তৈরি করে, আমাদেরকে তৈরি করেছে যে তাকে মেকার বলা হচ্ছে এখানে। হাউ ডাজ মিল্টন উইশ টু সার্ভ দ্য মেকার? তো এখানে গডকেই মেকার বলা হচ্ছে, গড ইজ দ্য মেকার। মিল্টন উইশেস টু সি গড বাই
wishes to see God by using his poetic gift. তার মানে এখানে মিল্টন যে কাজটা করছে, তার গডকে সে সার্ভ করতে চাচ্ছে, গডকে সে সেবা করতে যাচ্ছে। কিভাবে সেবা করতে যাচ্ছে? তার কাব্য প্রতিভার ব্যবহার করে। অ্যাকচুয়ালি আমাদের আমরা চিন্তা করি যে আমরা কিভাবে গডকে সেবা করব, আমরা কিভাবে গডের হেল্প করব। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে গডকে হেল্প করার ক্ষেত্রে আমাদের যার যা আছে তাই নিয়েই আমাদেরকে হেল্প করতে হবে। এখানে একজন সে অনেক কিছু পারলো আর আমিও অনেক কিছুই পারলাম না, এটা কিন্তু ঠিক না। এটা যে যেভাবে তার খেদমত করতে পারে সেটাই যার সেরা। God is the maker. Milton wishes to serve God by using his poetic gift. What is Milton's question to God? মিল্টন গডকে একটি কোশ্চেন করেছেন। একটি কোশ্চেন করেছেন। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে গড তার কাছে চাইবে কিনা। এখানে ইফ যখন দেখছি আমরা, ইফ এর অর্থ যদি হয়, যদি সেন্টেন্সের শুরুতে বসে, এবং কখনো কখনো মাঝে বসলেও হয়। কিন্তু এখানে যখন প্রশ্ন বিষয় আসে তখন ইফ অর্থ হয়ে যায় কিনা। মিল্টন আস্কস, মিল্টন জিজ্ঞাসা করছে যে গড তার কাছে চাইবে কিনা, অ্যাক্টিভ সার্ভিস চাইবে কিনা। কারণ সে তো অন্ধ, এই অন্ধ মানুষ তো অ্যাক্টিভলি কাজ করতে পারছে না গডের জন্য। তাহলে কি গড কি তার কাছে অ্যাক্টিভ সার্ভিস চাইবে ফ্রম হিম when he has denied the light of the eye of him? তাকে যেহেতু চোখের আলো থেকে বঞ্চিত করা হয়েছে, চোখের আলো থেকে বঞ্চিত করা হচ্ছে তার মানে কি? তাকে চোখের আলো থেকে আলোটা কেড়ে নিয়েছে কে? এটা ঈশ্বরই নিয়েছে। তাহলে ঈশ্বর যেহেতু তার কাছ থেকে চোখের আলো কেড়ে নিয়েছে, উনি কি তার কাছ থেকে পরিপূর্ণভাবে তার কাছে সেবা চাইবেন? সে কি পারবে সেই সেবা করতে? হাউ ক্যান ওয়ান সার্ভ গড বেস্ট? মিল্টন পরে যে কথাটা বলছেন সেটি হচ্ছে যে একজন মানুষ কিভাবে গডকে সবচেয়ে বেশি সার্ভ করতে পারে। হ্যাঁ, গডকে সে কিভাবে সার্ভ করবে? ওয়ান ক্যান সার্ভ গড বেস্ট বাই দ্য সাবমিশন। হ্যাঁ, সাবমিশনের মাধ্যমেই সে শুধু সার্ভ করতে পারে। সাবমিশন মানে আত্মসমর্পণ করবে সে নিজের কাছে, যে আমি, আমার কিছু নাই, আমার কেউ নাই, ধরো বন্ধু, ধরো আমাকে, তোলো আমাকে, আমাকে তোলো, আমাকে ধরো, আই অ্যাম হেল্পলেস। তখনই গডকে সার্ভ করা হয়। তার মানে গডকে সার্ভ করার জন্য অনেক পরিশ্রম, অনেক শক্তি দরকার হয় না, বরং যেটি দরকার হয় সেটি হলো গডকে, গড যেটা বলেছে, গড যেটি চায়, গডের ইচ্ছের কাছে নিজেকে ফানা করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে ছেড়ে দেওয়া। উইল অফ গড মানে গডের ইচ্ছার প্রতি নিজেকে ছেড়ে দেওয়া। গডস জেন্টেল রুল, জেন্টেল রুল তার মানে হচ্ছে গডের যে ঈশ্বরের যে রুলটা আছে, যে শাসন আছে, সেই শাসনটাকে মেনে নেওয়াটাই হচ্ছে গডকে সেবা করা সবচেয়ে ভালো। এখানে কবি একটি কথা ইউজ করেছেন, গডস বিডিং। গডস বিডিং, তো গডস বিডিং বলতে বোঝাচ্ছে গডের আদেশ, আর থাউজেন্ডস বলতে বোঝাচ্ছে হাজার হাজার ফেরেশতারা আল্লাহর হুকুমে তারা কাজ করে থাকে, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে যে বোঝাচ্ছে দেয়ার আর থাউজেন্ডস অফ অ্যাঞ্জেলস টু ওয়ার্ক অ্যাট গডস কমান্ড। হু আর দ্য থাউজেন্ডস টু ওয়ার্ক অ্যাট গডস বিডিং। তারপর বুঝতে পারলাম যে কারা এই হাজার হাজার। এই হাজার হাজার বলতে অ্যাঞ্জেলদেরকে বোঝানো হয়েছে, তার মানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, যে ফেরেশতারাই সেই হাজার হাজার বলা হচ্ছে। হাউ ডাজ মিল্টন কনসোল হিমসেলফ অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? তো যখন তার দৃষ্টিশক্তি নাই, দৃষ্টিশক্তি না থাকলে একজন মানুষ কিভাবে গডকে হেল্প করবে? নিজেকে তো সে হেল্প করতে পারে না। গডকে কিভাবে সার্ভ করবে? নিজেকে তো সে সার্ভ করতে পারে না। তো সেক্ষেত্রে তিনি নিজেকে কনসোল করছেন, এভাবে সান্ত্বনা দিচ্ছেন যে দ্য বেস্ট ওয়ে টু সার্ভ গড, তার মানে গডকে সার্ভ করার সবচাইতে ভালো উপায় হচ্ছে তার আদেশ মান্য করা। তার আদেশগুলো, তার হুকুমগুলো, নির্দেশগুলো মান্য করাটাই হচ্ছে গডের কাছে, গডের প্রতি সেবা করা। তার মানে গডকে সেবা করার জন্য এক্সট্রা কিছু নেই, তার কথা মেনে চললে সেটাই গডকে সার্ভ করা বা সেবা করা। হোয়াট ইজ প্যাশেন্স? প্যাশেন্স অর্থ ধৈর্য।
তো আমরা এখানে প্যাশেন্স মানে ধৈর্যটাকে আহ, বুঝিয়েছেন, সঙ্গে আরো একটি বিষয়কে বুঝিয়েছেন, সেটি হচ্ছে আমাদের কনসিয়েন্সকে বুঝিয়েছেন, আমাদের বিবেককে বুঝিয়েছেন। প্যাশেন্স ইজ দ্য পোয়েটস ওন কনসিয়েন্স। আমরা দেখেছি যে কবিতায় কবি নিজেকে প্রশ্ন করছেন এবং কিছুক্ষণ পরে দেখা গেল যে কবির এই প্রশ্নটিকে একজন থামিয়ে দিল। সে থামিয়ে দিল কে? থামিয়ে দিল প্যাশেন্স। প্যাশেন্স তাকে স্টপ করলো। তার মানে প্যাশেন্স বলতে কবির এখানে কনসিয়েন্স বা বিবেককে বোঝানো হচ্ছে। তাহলে দেখলাম আমরা সেন্টেন্সটা, প্যাশেন্স ইজ দ্য পোয়েটস ওন কনসিয়েন্স অ্যান্সারিং মেনি কোশ্চেন্স। যে প্যাশেন্স তাকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। হোয়াট টাইপ অফ সনেট ইজ অন হিজ ব্লাইন্ডনেস? অন হিজ ব্লাইন্ডনেস কোন ধরনের সনেট? অন হিজ ব্লাইন্ডনেস অ্যাকচুয়ালি একটি পেট্রাকেন সনেট। পেট্রাকেন সনেট, তো আমরা পেট্রাকেন সনেট বিষয়টা একটু বুঝে নেই। হোয়াট ইজ পেট্রাকেন সনেট? পেট্রাকেন সনেট হচ্ছে সেই সনেট যে সনেটটা ইটালিয়ান কবি, সনেটের জনক ইটালিয়ান কবি পেট্রাক যে স্টাইলটা ফলো করেছে, সেই ফলো করা স্টাইলকে বলা হয় পেট্রাকান স্টাইল। তাহলে আমরা বুঝলাম যে পেট্রাকের স্টাইলটাকে মিল্টন ফলো করেছেন, তাই আমরা বলছি এটি একটি পেট্রাকান কবি, পেট্রাকান সনেট। এবং যেহেতু এই পেট্রাকের বাড়ি ইটালিতে এবং সেই হেতু এই স্টাইলটাকে কখনো কখনো ইটালিয়ান সনেটও বলা হয়ে থাকে। আর এই সনেটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে এই সনেটের দুটো অংশ থাকে, দুটো ভাগ থাকে। একটা ভাগে অক্টেভ থাকে, অক্টেভ অর্থ হচ্ছে ৮ লাইনের স্ট্যান্জা, আর একটি থাকে সেস্টেট, সেস্টেট অর্থ হচ্ছে ৬ লাইনের স্ট্যান্জা। তো এই পেট্রাকের এই স্টাইলটি ফলো করেই জন মিল্টন সনেটগুলো লিখেছেন। কিন্তু আমরা দেখেছি এর আগে যখন আমরা শেক্সপিয়ারের সনেট পড়ি, যখন আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর সনেট পড়ি, ওনারা কিন্তু এই পেট্রাকান স্টাইলটা ইউজ করেন নাই। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস? অন হিজ ব্লাইন্ডনেস যে সনেটটা আছে, এই সনেটের রাইম স্কিমটা কেমন? তো আমরা যখন রাইম স্কিমের সেশনটা যখন আমরা উপভোগ করেছি, তখন আমরা দেখেছি যে সেখানে দেখানো হয়েছে যে এই কবিতাটির রাইম স্কিম ছিল এবিপিএ, এবিপিএ, সিডিই, সিডি। তার অর্থ এই এবিপিএ ৪ লাইন, এবিপিএ ৪ লাইন, আবার সিডিই ৪ লাইন, আবার সিডি ৪ লাইন। এই ১৪ লাইনের এই কবিতাটি। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।